এত বড় আনন্দের খবর পেয়েও তিমির সুব্বা যেন কিছুতেই খুশি হতে পারছে না। তিমির সুব্বা এই মোংলা গ্রামের নয়। লোকে তাকে যেমন ভয় করে তেমন ভালোবাসে। আজ সন্ধ্যেতে বড়বাবুর থেকে সুখবরটা পাওয়ার পর থেকে তার মনটা কেমন যেন খচখচ করছে। কিন্তু কেন এমন মনে হচ্ছে তার? কাল সকাল হলেই সে সবাইকে জানাবে এই খুশির খবর। সবার ভালোর কথা ভেবেই তো সে বড়বাবুর প্রস্তাবে রাজি হয়েছে। কিন্তু এখন কেন মনে মনে এমন দোলাচল? মাথাটা ঝাঁ ঝাঁ করে উঠল সুব্বার। ঘর ছেড়ে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ালো সে। জ্যোৎস্না রাত। সুব্বা আন মনে এগিয়ে চলে মাসানের ধানের দিকে। মনে মনে নিজেকে বোঝানোর অনেক চেষ্টা করে সে, কিন্তু মন সায় দেয় না। বড় পুকুরের পাড় পেরিয়ে সুব্বা থানের সামনে এসে দাঁড়ায়। তার চোখ যায় থানের ঠিক সামনে উঁচু হয়ে থাকা কালচে হাঁড়ি কাঠটার দিকে। এই মোংলা গ্রামের মাসান ঠাকুর খুবই জাগ্রত। একটা প্রণাম ঠোকে সুব্বা। আস্তে আস্তে থানের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে সে। চোখ বন্ধ করে মাসানের কাছে নিজের মনের দোলাচলের কারণ জানতে চায়। এই মাসান ঠাকুরের কৃপায় সে আজ যে জায়গায় দাঁড়িয়েছে তার জন্য সে আজীবন ঋণী হয়ে থাকবে। কিন্তু আজ কি হয়েছে তার? মনটা শুধুই কু গাইছে, যেন কিছু একটা অমঙ্গল ঘটবে এই মোংলা গায়ে। সুব্বার মনে পড়ে মেয়েটার সাথেও ভালোভাবে কথা বলেনি। মেয়েটা যখন খাবার বেড়ে দিচ্ছিল বিনা কারণেই তাকে বকে দিয়েছে। এখন মাথাটা একটু ঠান্ডা হলে মেয়েটার জন্য মন খারাপ করে তার। আর কিছুদিন পরেই মেয়েটার বিয়ে দেবে সে। দেখতে দেখতে 13টা বছর বয়স হয়ে গেল তার মেয়ে। গায়ের সবাই ওর মেয়েকে নিজের মেয়ের মতোই স্নেহ করে ও ভালোবাসে। ও গায়ে নায়া বলে নয়, মা মরা মেয়েটাকে দেখলে সত্যি মায়া হয় সবার। চোখের কোণাটা চিকচিক করে ওঠে সুব্বার। মাসানের থানে মাথা টুকে উঠে দাঁড়ায় সুব্বা। এমন সময় হঠাৎই কানে আসে একটা গোঙানি। না না না, ঠিক গোঙানি নয়, যেন একটা চিৎকার। কিন্তু সেটা গলা থেকে বেরোনোর আগেই কোথাও গিয়ে যেন থমকে যাচ্ছে বারবার। থানের সামনের দিকটা ঝোপ জঙ্গলে ভরা। এই জঙ্গল থেকেই যেন আওয়াজটা আসছে মনে হয়। সুব্বা আস্তে আস্তে থান ছেড়ে এগিয়ে যায় ঝোপটার দিকে। হঠাৎ ঝোপটা কেমন যেন দুলে ওঠে। হালকা চাঁদের আলোয় সে দেখতে পায় কেউ যেন একটা বস্তা মতো কিছু টেনে নিয়ে চলেছে ঝোপের গভীরে। তার পিছন পিছন আরো দুজন লোক কোদাল আর রামদা হাতে। হঠাৎ একজন বলে ওঠে, এখানেই পুঁতে দে, আর বেশি দূরে নিয়ে গিয়ে কাজ নেই। বা গলাটা চেনা লাগে। ঝোপ ছেড়ে এগিয়ে যায় সে লোকগুলোর দিকে। কারা তোরা? এত রেতে এখানে কি করতেছিস? লোকগুলো কেমন যেন চমকে ওঠে। তাদের মধ্যেই একজন বলে, সুব্বা, তুই এত রাতে এখানে কি করছিস? সুব্বা হঠাৎ বিদ্যুৎ চমকের মতো বুঝতে পেরে যায় সেই গলাটা। আপনি এত রেতে এখানে? আর ওটা কি? অন্য একজন তড়িঘড়ি করে জবাব দেয়, তেমন কিছু না। ওই ওই মানে এই একটা কুকুর মরেছিল ওইখানে, তাই টেনে নিয়ে যেতে আইলুম তারে। সুব্বার সন্দেহ হয়। কুকুর? কই দেখি। বলেই নিচু হয়ে এক টানে বস্তাটা সরিয়ে ফেলে সুব্বা। আর সরাতেই তার মুখ থেকে অস্ফুট একটা আর্তনাদ বেরিয়ে আসে। সে যা দেখে তাতে তার বুকের রক্ত ঠান্ডা হয়ে যায়। সে দেখে একটা শরীর, হ্যাঁ একটা মানুষের শরীর। এই শরীর তার চেনা। একটু আগেই এই শরীর তাকে ভাত বেড়ে দিয়েছে। তখনও সেই শরীরটায় প্রাণ ছিল। তার 13 বছরের মা মরা ছোট্ট মেয়ে।
একটা ঠং শব্দে ঝোপঝাড় কেঁপে উঠল। দিনের সুপার শরীরটা তার মেয়ের পাশে লুটিয়ে পড়ে। জ্ঞান হারাতে হারাতে সে দেখে তার মেয়েকে ওই শরীরগুলো টেনে নিয়ে চলেছে মাসানের ধানের দিকে। তার মেয়ের শরীরটা ওরা টেনে হিঁচড়ে তুলে ধরেছে হাড়ি কাঠের উপর। তারপর চোখ বুজে আসে দিনের সুপার। তাজা রক্তের স্রোতে ভেসে যায় মাসানের ধান। বিড়বিড় করে কি যেন বলতে চায় সে, কিন্তু তার কথা চাপা পড়ে যায় নারকীয় অট্ট হাসিতে। সাহিত্যের অলিতে গলিতে ছড়িয়ে পড়া গল্পগুলো জড়ো করার নাম হলো ক্রনিটেল। হাই, আমি অনুমিতা, আর আজ ক্রনিটেল আপনাদের শোনাতে চলেছে রূপম হালদারের কলমে ক্রনিটেল অরিজিনালস প্রেজেন্টস তারানাথ তান্ত্রিক ও মুংলা পাহাড়ের মাসান। শুরু হচ্ছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও মুংলা পাহাড়ের মাসান। এই যে বাঙালির আস্তে আস্তে আধুনিকের দিকে ঝুঁকে পড়া, সপ্তাহান্তে স্ত্রীকে নিয়ে থিয়েটার বা সিনেমায় যাওয়া এবং অম্লান বদনে স্ত্রীর বন্ধুদের আড্ডায় পদার্পণ করা, এই নিয়ে কটাক্ষপাত আর বাঙালির এই আচরণের চা সহযোগে নিন্দা করছিলাম আমি, জিতেন বক্সী আর দীনেশ মিত্র। এই নিয়ে আসা বিকেলে এক কাপ চা আর পাসিং শো মেজাজটা সত্যিই ফুরফুরে করে তোলে। লক্ষ্য যদিও ছিল তারানাথের বাড়ি যাওয়া, কিন্তু কিশোরী সেনের আবার পাত্তা নেই। তাই অপেক্ষারত বাঙালি সুযোগ পেলে আড্ডা উপেক্ষা করতে পারে না। আমার কাপের চা শেষ করে আরও দু এক প্রস্ত বাঘ বিতণ্ডা করে একাই বেরিয়ে পড়লাম তারানাথের বাড়ির উদ্দেশ্যে। যখন প্রায় তারানাথের বাড়ির খুব কাছে চলে এসেছি, ঝমঝম করে বৃষ্টি এসে পড়ল। তারানাথের সাথে বৃষ্টির একটা যোগ আছে বটে। তড়িঘড়ি এগিয়ে তারানাথের দরজায় কড়া নাড়লাম। ভিতর থেকে কোনো সাড়া পাওয়া গেল না। অগত্যা হাঁক দিলাম, ঠাকুর মশাই আছেন নাকি বাড়িতে? না, তাও কোনো সাড়া নেই। মনে পড়ল চারির বিয়ে হয়েছে আজ প্রায় 1 মাস হতে চলল, কিন্তু এত দিনের অভ্যাস বসে ভুলেই গেছিলাম। এমন সময় ভাবছি বাড়ি ফিরবো কিনা। দেখি সামনে থেকে তারানাথ ছাতা মাথায় এগিয়ে আসছে। অবাক হলাম, তাকে এই সময় কোনোদিনও বেরোতে দেখিনি, তার উপর আবার নতুন ধুতি পাঞ্জাবি। জিজ্ঞেস করলাম, আরে এই বৃষ্টিতে কোথায় বেরিয়েছিলেন? তারানাথ ছাতার জল ঝাড়তে ঝাড়তে বলল, ও এসে পড়েছ দেখছি। ঠিকই আন্দাজ করেছিলাম, কিন্তু হিসাবে একটু গন্ডগোল হয়ে গেল বুঝলে। বললাম, তা কিরকম গন্ডগোল? এই বাসটা একটু দেরি করলো, তাই তোমার দাঁড়িয়ে থাকতে হলো, আর আমার ছাতাটা ভেজাতেই হলো। বৃষ্টিটা একটু ঠেকিয়ে রাখা যেত, কিন্তু নিজের স্বার্থের জন্য প্রকৃতি বিরুদ্ধ ক্রিয়াকলাপ সম্পূর্ণ অপরাধ। এতে প্রক্রিয়াকারীর ক্ষতি হয়। আচ্ছা, কিন্তু ঠিক কিরকম ক্ষতি ঠাকুর মশাই? আচ্ছা, ওসব অবেক্ষণ। আগে এসো, ভেতরে এসো, ভেতরে বসে কথা হবে। মনে হচ্ছে, হ্যাঁ ওই তো
কিশোরী সেনও এসে উপস্থিত। চলো চলো, ভিতরে চলো। ভিতরে এসে জমিয়ে বসলাম তিনজন। কিশোরী একটু এগিয়ে গিয়ে তারানাথের দিকে পাসিং শোর প্যাকেটটা এগিয়ে দিতেই তারানাথের মুখে হাসি খেলে গেল। এই কদিনে বেশ মুষড়ে পড়েছে ওর শরীরটাও খুব একটা ভালো বোধ হলো না। সত্যি লোকটা মেয়ে অন্ত প্রাণ। মেয়ের বিয়ের পর একেবারে একা হয়ে গেছে। তারানাথ বুঝি মনের কথা পড়ে নিয়েই বললে, বুঝলে কিশোরী, আজ সকাল থেকেই মনটা বড় মেয়ের জন্য কাঁদছিল। বাবার মন তো, তাই চা বিস্কুট খেয়ে তোমাদের বিজয়ের দেয়া ধুতি আর ওই পাঞ্জাবিটা পরে বাস ধরে মেয়েটাকে এক পলক দেখে এলাম। বড় লক্ষ্মীমন্ত মেয়ে আমার, একেবারে মানিয়ে নিয়েছে সব। কথাগুলো বলে তারানাথ উঠে পড়লে কিশোরী বলল, আরে কোথায় চললেন? বসো, দেখি কিছু খাবার ব্যবস্থা করি। মিনিট দুয়েক পর একটা বড় জামবাটি করে নারকেল কোড়া আর মুড়কি নিয়ে তারানাথ হাজির হলো। তাকে দেখে কিশোরী বললে, আপনি যা আয়োজন করেছেন দেখছি, আজ রাতে বোধ করি আর কিছু গলাধ্যকরণ করতে হবে না। তারানাথ হেসে বললে, এই তো সামান্য আয়োজন, খাও খাও। একগাল মুড়কি মুখে পুরে আমি তারানাথের উদ্দেশ্যে বললাম, আচ্ছা ঠাকুরমশাই, ঠিক কি ক্ষতি সেটা তো বললেন না। তারানাথ মুরগির বাটিটা আমাদের দিকে নামিয়ে একটা পাসিং শো ধরালো। তারপর একটু গলা খাকরি দিয়ে বললে, তোমাদের তো বলেছি, প্রকৃতির নিয়মকে উল্লঙ্ঘন করলে অকাল ত্রাস নেমে আসে জীবনে। নিষিদ্ধের প্রতি মানুষের সর্বদাই একটা অদম্য টান বা জানবার জেদ রয়েছে। সেই জেদ যে মানুষের ঠিক কি ক্ষতি করতে পারে তার সঠিক ধারণা নেই তোমাদের। তোমরা শহরের বাবুটি, তোমাদের এগুলো বিশ্বাস না হওয়াই স্বাভাবিক। কিশোরী উত্তেজিত হয়ে বললে, ঠাকুরমশাই, মানে এই তাহলে ওই বিষয়ের উপর একটা জমজমাট একটা গল্প হলে মানে সন্ধেটা একেবারে জমে যায় আর কি। আমি উৎসুক দৃষ্টিতে তারানাথের দিকে তাকালাম। সে খানিক চোখ বুঝে কি যেন ভেবে নিয়ে বলতে শুরু করলো, এমনই এক সন্ধ্যায় বারান্দার তক্ত বসে বসে এক মনে হুঁকো খাচ্ছি। সকাল থেকে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। বাতাসে কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব। এমন দিনে মনটা কেমন যেন গুমড়ে ওঠে। মুখোয় টান দিচ্ছি আর মনের মধ্যে এসবই চলছে। চটকা ভাঙলো হঠাৎ দরজায় কড়া পড়ার শব্দে। এগিয়ে গিয়ে দরজা খুলে দিলাম। দরজায় দাঁড়িয়ে আছেন ওই বছর 25-এর এক সৌম্যদর্শন ভদ্রলোক। বললাম, কাকে চাই? আগন্তুক খানিকক্ষণ মুখের দিকে চেয়ে বললে, আচ্ছা, আপনি কি তারানাথ জ্যোতিষার্ণব? বললাম, হ্যাঁ, আসুন, ভিতরে আসুন। বলে লোকটাকে আমার তক্তপোশের পাশে একটা কাঠের চেয়ারে বসতে দিলাম। এতক্ষণে ওর মুখের দিকে ভালো করে লক্ষ্য করলাম। মানুষের মুখের দিকে তাকিয়েই অনেক কিছু বলে দেয়া যায়, যেমন ভয়, চিন্তা, কষ্ট, আরও অনেক কিছু, যা আমিও তখন খানিক বুঝেছিলাম। কিছু মানুষের ব্যক্তিত্ব এতই প্রখর হয় যে তাদের অনুভূতি তাদের মুখে
প্রকাশ পায় না। যাই হোক, কথায় কিছু প্রকাশ না করে শুধু বললাম, বলুন এবার কি জানতে চাইছেন? প্রখর ব্যক্তিত্বের অধিকারী এই ভদ্রলোক দেখলাম খানিক ইতস্তত করছেন। তিনি যে সমস্যায় পড়েছিলেন তার জায়গায় যদি কোনো সাধারণ মানুষ থাকতো তাহলে তার মুখে একটা ভরসাহারা গোবেচারা ভাব ফুটে উঠত। আমি তাকে একটু ভরসা দিয়ে বললাম, আহা, ভনিতা না করে বলুন না। আশা করছি আপনি যে সমস্যায় পড়েছেন তার কিছু উপায় আমি বাতলে দিতে পারবো। ঠাকুরমশাই, শুনেছি আপনি মনের কথা পড়ে ফেলতে পারেন। আপনার কাছে কিছুই লুকোবো না। আমার নাম অভিদূত বন্দ্যোপাধ্যায়। আমার পিতামহ শ্রী কৃষ্ণনাথ বন্দ্যোপাধ্যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সহযোগিতায় চা বাগান গড়ে তোলেন। চা এস্টেটটি প্রায় 400 একর জায়গা জুড়েই বিস্তৃত। বাবার মুখে শুনেছি আমার প্রপিতামহ অমরনাথ বন্দ্যোপাধ্যায় তৎকালীন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভাইসরয়ের সাথে বেশ ঘনিষ্ঠ ছিলেন। এখানে বলে রাখা ভালো যে আমাদের কিন্তু জমিদারি নেই, তবু আমাদের আশেপাশের 10টা গ্রাম জমিদারের মতোই আপ্যায়ন করে। আসলে আমার প্রপিতামহ ছিলেন বড় ব্যবসায়ী। তিনি কোম্পানির সাথে ব্যবসা করে আমাদের পরিবারকে সুখ্যাতি ও প্রতিপত্তির সম্মুখীন করেন। কিন্তু কথায় আছে না, সব কিছুরই একটা সময় পর আস্তে আস্তে ভাঙন ঘটতে থাকে। প্রপিতামহের শরীরও আস্তে আস্তে ভাঙতে লাগলো। এ সময় তিনি পিতামহ শ্রী কৃষ্ণনাথ বন্দ্যোপাধ্যায়কে নিজের ব্যবসা সঁপে দিয়ে কাশী যাত্রা করবেন বলে স্থির করলেন। কিন্তু তার বড় ছেলে অর্থাৎ অভয়নাথ তখনও বিয়ে করেননি। এমন অবস্থায় বড় ছেলের বিয়ে না দিয়েই ছোট ছেলের বিয়ে দেওয়াটা ভালো দেখায় না। তার উপর আবার তার দৃঢ় সংকল্প তিনি প্রপিতামহের ব্যবসায় হাত দেবেন না। তিনি সবসময় চাইতেন নিজের চেষ্টায় কিছু একটা করে দেখাবেন। অমরনাথ পড়লেন মহা ফাঁপড়ে। মাসের পর মাস পেরিয়ে যায়, কিন্তু অভয়নাথের অবস্থার কোনোরূপ উন্নতি আর হয় না। এই সময় একটা ছোট্ট আশার আলো হয়ে দেখা দিল ওই চা এস্টেট। সত্যি কথা বলতে ওই চা এস্টেটটা সম্পূর্ণ আমাদের নয়, আমরা কেবল পরিচালক মাত্র। আসল কর্তা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই চা এস্টেটের জন্য যখন জায়গা দেখা চলছে তখন আমার প্রপিতামহ সেই গুরু দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন। বলা বাহুল্য, কিছুটা অভয়নাথের চেষ্টায় আর কিছুটা ওই প্রপিতামহের সুপারিশেই তিনি এই চা বাগান গড়ে তোলেন। কোম্পানির সুবাদেই চা রপ্তানি বেশ রমরমিয়ে চলতে লাগলো। একে একে বড় ছেলে এবং ছোট ছেলের বিয়ে দিলেন অমরনাথ। সব কিছুই ঠিকঠাক চলতে লাগলো, কিন্তু এই সময় এমন সময় আমার স্ত্রী চা নিয়ে ঘরে প্রবেশ করলো। আমি তার দিকে চা এগিয়ে দিয়ে বললাম, আচ্ছা, এখন একটু চা খেয়ে নিন। ভদ্রলোক একটা দীর্ঘশ্বাস ফেলে চায়ের পেয়ালা তুলে নিলেন। চায়ে একটা লম্বা চুমুক দিয়ে আবার বলতে শুরু করলেন, কিন্তু এই সময় ঘটল এক বিপত্তি। পিতামহের বিয়ের ঠিক 2 বছরের মাথায় প্রপিতামহ অমরনাথ পরলোক গমন করলেন। পিতামহী তখন সন্তান সম্ভবা। আচ্ছা ঠাকুরমশাই, আপনি তিলকাঞ্চন শ্রাদ্ধের কথা শুনেছেন? হ্যাঁ, নিশ্চয়ই। তিলকাঞ্চন শ্রাদ্ধ আসলে পিতৃপক্ষের শ্রাদ্ধ। তিলকাঞ্চন শ্রাদ্ধে মূলত তিল কাঞ্চন অর্থাৎ সোনা, বস্ত্র, পাদুকা, আসন, ধান্য, গরু, প্রদীপ প্রভৃতি দান করা হয়। এই দান প্রধানত ব্রাহ্মণদের করা হয়, যেহেতু তারা ধর্মীয় মন্ত্রোচ্চারণ এবং আচারের মাধ্যমে
আত্মার সদ্গতি করে থাকে। অভিদূত জিভ কাটলেন, বললেন, ছি ছি ছি, আমায় ক্ষমা করবেন, আপনি ব্রাহ্মণ মানুষ, আপনার তো জানারই কথা। হ্যাঁ, আমার পিতামহ তিলকাঞ্চন শ্রাদ্ধ সম্পূর্ণ আচার মেনে সম্পন্ন করেন। তবে ঠাকুরমশাই, সমস্যা শুরু হলো এর পর থেকে। আমি অবাক হয়ে বললাম, কিরকম? শ্রাদ্ধ শান্তি তো ঠিকভাবেই কাটলো। হ্যাঁ, কিন্তু বিপত্তিটা ঘটল অন্য জায়গায়। আমার পিতামহী গর্ভাবস্থা একদিন হঠাৎ করে কেমন যেন অসুস্থ হয়ে পড়লেন। সে বড় অদ্ভুত রোগ ঠাকুর মশাই। সুস্থ প্রাণোচ্ছল মানুষটা কেমন যেন আস্তে আস্তে গুটিয়ে যেতে আরম্ভ করল। সারাদিন কেমন মনমরা হয়ে বসে থাকেন, আর ঠিক রাত হলেই ধুম জ্বর ওঠে। জ্বরের ঘোরেই বিড়বিড় করে কি সব যেন বলতে থাকেন। কি ধরনের কথা? অসংলগ্ন কিছু কি? জানি না ঠাকুর মশাই, কিন্তু হ্যাঁ, একটা কথা রোজই বলতেন। ওরা ওরা আমায় কোথায় নিয়ে এলো দেখুন না, কত অন্ধকার, এখানে দম বন্ধ হয়ে আসছে আমার। তার এসব কথায় যদি অবাক হয়ে কিছু জিজ্ঞেস করা হয়, তাহলে ঘোরের মধ্যেই বলতেন, ছেড়ে দাও আমায়, কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? আমায় আমায় কেন নিয়ে যাচ্ছ? আশ্চর্যের বিষয় ঠাকুর মশাই, ঘরের মধ্যে কেরোসিন বাতি সবসময় জ্বালানো। হয়তো জ্বরের ঘোরেই ভুলভাল স্বপ্ন দেখতেন, আর মাঝে মাঝে জ্বর এতই তীব্র আকার ধারণ করত যে পরিচিত লোকজনেদেরও তিনি আর চিনতে পারতেন না। কত ডাক্তার বুদ্ধি দেখালেন আমার পিতামহ, কিন্তু কিছুতেই কিছু হলো না। রোগ যেমন ছিল তেমনি থেকেই গেল। এই রকম এক সন্ধ্যায় পিতামহ তার স্ত্রীর পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। এমন সময় হুট করে তার তীব্র প্রসব যন্ত্রণা শুরু হলো। এমনি জ্বরে ভুগে ভুগে একেবারে বিছানার সাথে মিশে গেছেন। তার উপর এই যন্ত্রণা, তাকে আর বাঁচানো গেল না ঠাকুর মশাই, আর বাঁচানো গেল না। এই পর্যন্ত বলে অভিদূত বাবু একটু থামলেন। বুঝলে বিভূতি, আমি তার মুখের দিকে এক পলক তাকিয়েছিলাম। এই মুহূর্তে ও মুখের যে কিভাবে বিবরণ দেওয়া যেতে পারে, তা আজ এই এত বুড়ো হয়েও আমার পক্ষে জানা সম্ভব হয়নি। এক মুহূর্তের মধ্যে ওই মুখে যে ঠিক কি কি অভিব্যক্তি একসাথে খেলে গেল, তা তোমার কিশোরীর মতো সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। এই বলে তারানাথ আমাদের দিকে একটা ইঙ্গিত বহু দৃষ্টি নিক্ষেপ করলে আমরা চট করে দক্ষিণার বাক্স থেকে একটা পাসিং শো বের করে তার দিকে এগিয়ে দিলাম। তারানাথ হাসি হাসি মুখে পাসিং শো ধরিয়ে আবার গল্প শুরু করলো। এমন সময় আমার কি বলা উচিত তা আমার জানা নেই, তাই চুপ করে রইল। অভিদূত বাবু নিজে থেকেই বলতে শুরু করলেন। আর তার কিছুদিন পর থেকেই অভয়নাথের আচরণেও অসঙ্গতি দেখা দিল। কেমন যেন পাগলেটে হয়ে যেতে লাগলেন। প্রচণ্ড পরিমাণে মদ খেতে লাগলেন, আর রাত হলেই ভয় সিঁটিয়ে যেতেন। একদিন তো বাড়ি থেকে পালিয়েই গেলেন। এখনো অবধি তার কোনো খোঁজ মেলেনি। তার স্ত্রী আজও তার অপেক্ষায় চোখের জল ফেলেন। পিতামহীর মতো আমার মাও জন্মের ঠিক কিছু মুহূর্ত পরেই আমাকে ছেড়ে চলে গেলেন। আর আমার স্ত্রী পরশু আমায় জানিয়েছে সে সন্তান সম্ভবা। জানি না ঠাকুর মশাই, আমার খুশি হওয়া উচিত নাকি কষ্ট পাওয়া উচিত। আমি এসবে বিশ্বাস করি না, কিন্তু কিন্তু কাল রাতে চা বাগান থেকে ফিরে যখন তার খোঁজ করলাম,
বাড়ির কাজের লোক এসে জানালো দিদিমণির শরীর নাকি খারাপ আর জ্বর, ওপরতলায় তিনি শুয়ে আছেন। কথাটা শুনে আমার শির দাঁড়াবে একটা হিমেল স্রোত বেয়ে গেল। আমি জামা কাপড় না বদলেই দৌড়ে দোতলার ঘরে গেলাম। আমায় দেখে সে হাঁ হাঁ করে উঠল। আমি নাকি বেশি চিন্তা করছি, কিন্তু কিন্তু ও ছাড়া যে আমার আর কেউ নেই ঠাকুর মশাই, ও ছাড়া যে আর কেউ নেই। তার কথা শুনতে শুনতে আমি লক্ষ্য করলাম তার চোখের কোণ চিকচিক করছে। মনে পড়ে গেল বরাকর নদীর তীরে মধুসুন্দরী দেবীর শেষ সাক্ষাতের কথা। তখন ব্যাকুল পাগলের মতো চাইছি তার কাছে একটি বার ফিরে যেতে, কিন্তু সে আর কোথায়। ভালোবাসা বড়ই অদ্ভুত, বুঝলে কিশোরী। তা মানুষকে যেমন ব্যাকুল করে তুলতে পারে, তেমনই পারে ভালোবাসার মানুষটিকে চির অমর করে রাখতে। এত বছর পরও যখন সেই ফেলে আসা দিনগুলো আমার চোখের সামনে ভেসে ওঠে, তখন চোখের দুকুল ছাপিয়ে যায় নোনা জলের স্রোত। ব্যক্তিত্ব, পরিস্থিতি মানুষকে শক্ত করে তোলে, কিন্তু নিভৃতে সবার চোখের অগোচরে যখন তুমি একান্তই তোমার, তখন আবেগের বাঁধ ভাঙে। তখন এই তথাকথিত ব্যক্তিত্ব, চক্ষু লজ্জা, আত্মবিশ্বাস খড়কুটোর মতো ভেঙে পড়ে কালবৈশাখী ঝড়ের বেগে। আমি সাধক হতে পারিনি কোনোদিন, তবে উপলব্ধি করেছি যে ত্যাগ সাধনায় প্রয়োজন, সে ত্যাগ আমি করিনি, করতে পারবো না। মনে আছে তোমাদের বলেছিলাম, আমার গুরু বলেছিলেন আমাকে ফিরতেই হবে। লোকটা কি নির্দ্বিধায় মনের কথাগুলো এতদিন ধরে চেপে রেখেছিল। বেশ অবাক হলাম। কিশোরীর দিকে দেখলাম সেও একেবারে চুপ হয়ে গেছে। এমন সময় আমার চটকা ভাঙলো বিদ্যুতের ডাকে। মানে ঠাকুর মশাই, যদি কিছু মনে না করেন, মানে তাকে ইতস্তত করতে দেখে আমি নিজে থেকেই বললাম, ভাববেন না, আমি কালই যাব আপনার সাথে। সমস্যা না থাকলে আজই চলুন না ঠাকুর মশাই। আচ্ছা, আপনি আগে শান্ত হন। আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু এক্ষুনি বললেই তো যাওয়া যায় না। আপনি এক কাজ করুন, আজ রাতটা না হয় আমার বাড়িতেই থাকুন, কাল সকালে না হয় বেরোনো যাবে। সেদিন রাতটা বেশ চিন্তায় চিন্তায় কাটল। খুব ভোরে উঠে স্নান করা আমার একটা অভ্যেস। সেদিনও স্নান সেরে বেরিয়ে এসে দেখি অহিদুত বিছানা ছেড়ে বেরিয়ে এসেছে। তার নিদ্রাহীন চোখ দুটোর নিচে স্পষ্ট কালির ছাপ। দুজনে সকালের প্রাতরাশ সেরে স্ত্রীকে বিদায় দিয়ে বেরিয়ে পড়লাম। আমার বাড়ি থেকে বেরিয়ে দুজনে রিকশায় চেপে বসলাম। উদ্দেশ্য মোংলা, কিন্তু এই সময় কিশোরী বলে উঠল, রিকশায় করে মোংলা? মূর্খের মতো কথা বলো না তো। রিকশায় করে চললাম স্টেশনের দিকে। তারানাথ আর কিশোরীর খুনসুটি সত্যি একটা কৌতুক বটে। তারানাথ একটা ছোট্ট ধূমপানের বিরতি নিয়ে আবার বলতে শুরু করলো, ঠিক সকাল 8টায় আমাদের ট্রেন। এখন ঘড়িতে সবে 7টা। অগত্যা প্ল্যাটফর্মের একটা বেঞ্চে দুজনে বসে পড়লাম। প্ল্যাটফর্মে কেটলি নিয়ে বসে থাকা এক চাওয়ালার উদ্দেশ্যে অভিদূত বললে, এই যে ভায়া,
এই চা গরম হবে তো? হ্যাঁ বাবু, তা ক কাপ দেবো? ঠাকুরমশাই, আপনি খাবেন তো? সকালে চাটা খাওয়া হয়নি, তাই বললাম হ্যাঁ। তাহলে 2 কাপই দিন দাদা। চা নিয়ে বসে গল্প করতে করতে কখন যে 8টা বেজে গেল বুঝতেই পারিনি। হুঁশ ফিরল ট্রেনের ঘর ঘর শব্দে। হুড়মুড়িয়ে লোক নামতে লাগলো ট্রেন থেকে। কোনো মতে ভিড় ঠেলে উঠে বসলাম দুজন। প্রায় 4-4.5 ঘন্টার পথ, কিন্তু ট্রেন ইঞ্জিন ফেল করাতে 4.5 ঘন্টার পথ বদলে গিয়ে হয়ে গেল 7.5 ঘন্টা। সৌভাগ্য এই যে বেরোবার সময় আমার স্ত্রী পুঁটুলিতে করে খানিক মুড়ি এবং সন্দেশ দিয়েছিল, তাই দিয়েই দুপুরে খিদে নিবারণ করলাম। ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্ম ছেড়ে যখন বাইরে এলাম তখন সূর্য প্রায় ঢলে পড়েছে দিগন্ত বিস্তৃত মাঠে। অভিদূত বললে, এখানে তো একটা গাড়ি থাকার কথা ছিল, কিন্তু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বোধহয় কাল আসিনি দেখেই ফিরে গেছে। দাঁড়ান দেখি যদি কোনো ঘোড়ার গাড়ির ব্যবস্থা করা যায়। দেখলাম অভিদূত প্ল্যাটফর্ম ছাড়িয়ে আরো অনেকটা দূরে এগিয়ে গেলেন। পুঁটুলি থেকে একটা বিড়ি বের করে এক মনে টানতে লাগলাম। ইতিমধ্যে ঘোড়ার গাড়ি করে এগিয়ে এলেন অভিদূত। উঠে বসতেই কোচোয়ান গাড়ি ছুটিয়ে দিল। যখন অভিদূত এবং আমি তার বাড়িতে এসে পৌঁছালাম তখন সন্ধ্যা নেমে গেছে। যে বাড়ির সামনে দাঁড়ালাম সেটি বাড়ি না বললে রাজপ্রাসাদ বললেই বরং বেশি মানানসই হবে। মনে পড়ল অভিদূত বলেছিলেন ওদের জমিদারি নেই, তবু আশেপাশের এলাকায় ওদের জমিদারের মতোই ভক্তি শ্রদ্ধা করে। অভিদূতের পিছু পিছু ওদের বাড়িতে প্রবেশ করলাম। সবকিছুই থমথমে। গৃহস্থের বাড়িতে যে স্বাভাবিকতার আভাস থাকে তার ছিটে ফোঁটাও অনুভূত হচ্ছে না। অভিদূত আমায় হাত মুখ ধোয়ার ব্যবস্থা করে দিয়ে বাড়ির চাকরের উদ্দেশ্যে হাঁক পারলেন। সমর কাকা, আরে ও সমর কাকা, এই বৈঠকখানার দরজাটা খুলে দাও, আর হ্যাঁ, চা জল খাবার দিয়ে যেও। কোনো উত্তর এলো না। ব্যাপার কি, এতগুলো লোক, কারোর পাত্তা নেই। ঠাকুরমশাই, আপনি আসুন আমার সাথে, বৈঠকখানায় বসা যাক। আমি অভিদূতের কথা মতো হাত মুখ ধুয়ে বৈঠকখানায় এসে বসলাম। কয়েক প্রস্থ বাক্য বিনিময়ের পর অভিদূত তার পকেট থেকে একটি বাক্স বের করে আমার সামনে রাখলেন। বেশ সুন্দর নকশা কাটা সোনার বাক্স। এরম বাক্স আগে কখনো দেখিনি। প্রশ্ন করলাম, কি এটা? সিগারেট কেস ঠাকুরমশাই, সাহেবরা ব্যবহার করেন। এই তো কিছুদিন আগেই আমাদের চায়ের কোয়ালিটি ইন্সপেক্টর জন ফিলিপস এই বক্সটি আমায় উপহার দিয়েছেন। বেশ অবাক হলাম। সত্যি বলতে তখন সিগারেটের চল এত ছিল না, আবার তার উপর সিগারেটের জন্য আলাদা বাক্স। মুখে বললাম, বেশ বেশ। আর নিন না, নিন, একটা নিন। আমি সিগারেটটা ঠোঁটের ফাঁকে গুঁজে পাঞ্জাবির পকেট থেকে একটা দেশলাই বের করে সিগারেটে আগুন জ্বালালাম। উফ, সে কি স্বাদ! সত্যি বলছি, এমনটা নয় আমি আগে সিগারেট খাইনি, তবে এমন সিগারেট সত্যি প্রথম। কড়া নয়, তবে হালকাও নয়। একটা লম্বা টান দিয়ে আপ্লুত মুখে বললাম, বাহ, বেশ তো।
এমন সিগারেট আগে কখনো খাইনি। আসলে এটা জন সাহেব বিদেশ থেকেই এনেছেন, বুঝলেন না? শুধু শুধু ফাঁকা সিগারেটের কেস তো আর উপহার দেওয়া যায় না, সাথেই সিগারেটও দিয়েছেন। আমায় পেয়ে ভদ্রলোক একটু ধাতস্থ হয়েছেন, তবে চোখে মুখে এখনো ক্লান্তির মেঘ সম্পূর্ণ সরে যায়নি। সবে বলতে যাচ্ছি আপনার একটু বিশ্রামের প্রয়োজন, অভিদূত উঠে পড়লেন। ঠাকুরমশাই, আপনি একটু বসুন, আপনার খাবারের ব্যাপারটা একটু দেখে আসি। এতক্ষণ হয়ে গেল কারুর তো পাত্তাই নেই। সমর কাকা, তার স্ত্রী, এত লোক, এতজন, কাউকেই তো দেখতে পাচ্ছি না। আমি মুখে একটু আপত্তি করেছিলাম বটে, তবে তা অভিদূতের সামনে ধোপে টিকল না। কি আর করি, বাধ্য হয়ে একাই বসে রইলাম। আর বসে বসে ঘরটাকে ভালো করে লক্ষ্য করলাম। বেশ নামি দামি মূর্তি এবং আসবাবপত্র রয়েছে ঘরের মধ্যে, কিন্তু যতটা জৌলুস ওগুলো থেকে প্রতিফলিত হচ্ছে তা খুবই নগণ্য। কারণটা তেমন কিছুই নয়, এ ঘরের বাস্তু সম্পূর্ণ ভুল। এ ঘরের প্রধান দরজা পশ্চিম দিকে, আর এ ঘরের ছাদটাও ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় ঠিক দরজার উপরের দিকে ছাদটা একটু ঝুঁকে আছে। তবে এর একটা সুরাহা আছে বটে। এর জন্য আমার ভাবনায় বাধা পড়ল। দেখলাম অভিদূত দৌড়ে আসছে আমার দিকে, পাগলের মতো অবস্থা তার। চোখ মুখ লাল, দরদর করে ঘামছে। পরিপাটি করে গোছানো চুল নিমেষে পাল্টে অগোছালো হয়ে গেছে। হাঁপাতে হাঁপাতে অভিদূত বলল, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমার স্ত্রী, আপনি একটু আসুন, আপনি একটু আসুন আমার সাথে। দৌড়ে গেলাম তার সাথে। এগিয়ে গিয়ে দেখলাম একটি স্ত্রী লোক বারান্দায় উবু হয়ে পড়ে আছে, মুখ থেকে একটা গোঙানি বেরোচ্ছে। আমি অভিদূতকে বললাম, আপনি আগে ওকে ঘরে শুইয়ে দেননি কেন? অভিদূত বলল, সেইটাই তো পারছি না ঠাকুরমশাই, ওর দেহ পাথরের মতো ভারী লাগছে। তুলে নিয়ে যাওয়া তো দূরের কথা, এক চুল সরাতে পর্যন্ত পারিনি। দাঁড়াও, আমি দেখছি। এগিয়ে গিয়ে তার মাথায় হাত রাখলাম। রাখতেই বুকের রক্ত কাঁটার মতো প্রত্যেকটা শিরায় উপশিরায় যেন বিষ ঢেলে দিল। ভয়, না না না, ভয় বললেও কম হয়। আতঙ্ক, সাক্ষাৎ আতঙ্ক। আমার দু চোখের সামনে মাটিতে পড়ে রয়েছে সাক্ষাৎ আতঙ্ক। ঠিকরে সরে এলাম। কি হলো ঠাকুরমশাই, কি বুঝছেন? দাঁড়ান অভিদূত বাবু, আপনি আগে ছুটে গিয়ে এক ঘটি জল আনুন। আচ্ছা, আমি এক্ষুনি নিয়ে আসছি। অভিদূত জল নিয়ে আসতে সেই জলে আমি আমার মুঠো করা হাতটা ডুবিয়ে দিলাম। প্রথমে মধ্যমা, তারপর কনিষ্ঠা, আস্তে আস্তে প্রত্যেকটা আঙুলে মনোসংযোগ বিস্তার করে এক মনে বীজ মন্ত্র জপ করতে লাগলাম। 108 বার বীজ মন্ত্র জপ করে সেই জল ছিটিয়ে দিলাম তার অচৈতন্য দেহর উপর। কিছুক্ষণ পর হাতটা ঘটি থেকে বের করে সেই জল হাত তার মাথায় রাখতেই আস্তে আস্তে তার জ্ঞান ফিরল বটে, কিন্তু তখনও কেমন যেন ঘোর লেগে আছে। দুজন মিলে তাকে ধরাধরি করে ঘরে এনে শুইয়ে দিলাম। অভিদূত তার পায়ের পাশে ধপ করে বসে পড়ল। সত্যি মায়া হলো মুখ দেখে, কতই বা বয়স হবে।
এই কদিনেই যেন ওর চেহারা অর্ধেক হয়ে গেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে অভিদূত বললে, কি হলো বলুন তো ঠাকুর মশাই, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বললাম, কিছু একটা যে হয়েছে সে বিষয়ে আমি নিশ্চিত, এবং সেটা কি তাও আমি খানিক আন্দাজ করতে পারছি। পারছেন ঠাকুর মশাই? হ্যাঁ, পারছি, তবে এখন কিছু জানতে চাইবেন না। আচ্ছা, আপনাদের এখানে কোনো মন্দির বা শ্মশান আছে? হ্যাঁ, একটা শ্মশান আছে বটে, তবে সে তো চা বাগানের দিকে। কেন বলুন তো? ওই শ্মশানে যাওয়ার রাস্তাটা আমায় একটু বাতলে দিন। অভিদূত মুখ ভার করে বললে, এই রাতে আপনি একা একা ওই শ্মশানে যাবেন? আমি মৃদু হেসে বললাম, ভয় কি? শ্মশান তো মহাপবিত্র জায়গা, সেখানে কিসের ভয়? ভয় সূক্ষ্ম প্রতিক্রিয়া মাত্র, তা আমায় আর বিচলিত করতে পারে না। অভিদূত আমায় আর কিছু বললেন না, শুধু অনুরোধ করলেন রাতের আহার করে তারপর যেন আমি শ্মশানের উদ্দেশ্যে রওনা দিই। আবার দুজনে এসে বৈঠকখানায় বসলাম। এবার দেখি প্রধান ফটক পেরিয়ে একজন প্রৌঢ় ভদ্রলোক খানিক ঝুঁকে ধীর পায়ে এগিয়ে আসছেন। অভিদূত তাকে দেখে ধক করে চলে উঠলেন। এগিয়ে গিয়ে তাকে বললে, আচ্ছা, তোমার কি আক্কেল বলো তো সমর কাকা? বাড়িতে একটা লোক নেই, সারা বাড়িতে পরমাকে একা রেখে গেছিলে কোথায় তোমরা? আর বড় ঠাকুমাকেও তো দেখছি না, তিনি কোথায় গেলেন? বাবু বাবু, আমি একটু মাসান বাবার থানে গেছিলাম, ওই একটু ধানের মাটি এনেছি, বৌমার কপালে একটু ঠেকিয়ে দিন। কাল রাত্রে আপনি বাড়ি ছিলেন না, তখন তখন বৌমা জানি কেমন করছিল, আমি কি করব বুঝতে পারিনি। সকাল হতেই সোজা মাসানের থানে সারাটা দিন মাসান বাবার কাছে মাথা কুটেছি। আর বড় ঠাকুমা? এ বৌদি তো দাদার বাড়ি গেছে কাল। দাদার নাকি হঠাৎ করে জ্বর, খুব কিছু খেতে পারছেন না, রান্না করার অবধি কোনো লোক নেই জানতে পেরে বাধ্য হয়ে বৌদি চলে গেলেন। আরে আমার গাড়িটা স্টেশন থেকে নিয়ে এলো কে? আমায় কি অপদস্থ না করলেই চলছে না তোমাদের? হ্যাঁ, আমি জানি না বাবু, ওই মাতালটারে আপনি তাড়িয়ে দিন। কোথায় তাড়ি গাঁজা খেয়ে পড়ে থাকে, দরকারে খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, সেসব হবে ক্ষণ, এখন তুমি যাও তো, আমাদের রাতের খাবার ব্যবস্থা করো গিয়ে। প্রৌঢ় লোকটি প্রস্থান করলেন। তবে লোকটিকে বেশ কিছুক্ষণ ধরে আমি লক্ষ্য করছিলাম। লোকটির আবভাব কেমন যেন কৃত্রিম। কথার মাঝে মাঝে আর চোখে আমার দিকে কেমন যেন দৃষ্টিতে তাকালেন কয়েকবার, এবং দৃষ্টিটা এতটাই বিতিকিচ্ছিরি যেন গা কুলিয়ে ওঠে। তখন গভীর রাত। রাতের খাওয়া দাওয়া শেষ করে মেঠো পথ ধরে চলেছি সেই মাসানের থান সংলগ্ন শ্মশানের দিকে। আশেপাশে জনমানব নেই, আর সেটাই স্বাভাবিক। অভিদূতের বাড়িটা বাগানের তীরবর্তী, আশেপাশে কোনো জনবসতি নেই। তবে কিছু দূরেই গ্রামের পর গ্রাম। লোকজন সকালে বাগানে কাজে আসে আর সন্ধ্যা হলেই বাড়ি ফিরে যায়। অভিদূতের কথা মতো খানিকটা এগিয়ে গেলেই একটা ছোট লোহার গেট দেখা যাবে। সেটা পেরিয়ে কিছুটা এগিয়ে গেলেই শ্মশান তথা মাসানের থান। যথারীতি এগিয়ে গিয়ে গেট পেরিয়ে থানের সামনে এসে উপস্থিত হলাম। থানের আশেপাশে অযত্নে লালিত ঝোপ জঙ্গল,
লোকজন যে বিশেষ এদিকে আসে না এটাই তার প্রমাণ। কোনো মতে ঝোপঝাড় পেরিয়ে ধানের একেবারে সামনে এসে দাঁড়ালাম। দাঁড়াতেই যা সব থেকে আগে আমার চোখে পড়ল তা একটা জীর্ণ হাঁড়ি কাঠ। অন্ধকারে ভালো করে ঠাহর করা যায় না আশপাশ। বাধ্য হয়ে একটা দেশলাই চালালাম, আর দেশলাই চালাতেই হাঁড়ি কাঠটাও জল জল করে উঠল রক্তিম আভায়। পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে আজ বলি দেয়া হয়েছে। তবে সেই বলি কিসের, মনে আশঙ্কার ডঙ্কা বেজে উঠল। আবার দেশলাই চালালাম, আবার অবাক হলাম, কই রক্ত, কোথায় কি? হাঁড়ি কাঠটার জীর্ণ কালো রক্ত সময়ের বলি রেখার মতো হালকা সংকুচিত হয়ে খানিক বেঁকে পড়েছে। হাত রাখলাম কাঠটাতে, আর হাত দিতেই তড়িৎ পৃষ্ঠের মতো একটা ঝংকার আমার সারা শরীরে শিহরণ ধরিয়ে দিল। আমি ধপ করে পড়ে গেলাম। পড়ে যেতেই চোখের সামনে ছাপা ছাপা কিছু দৃশ্য ফুটে উঠল। স্বপ্নের মতো নয়, খানিকটা খানিকটা বায়োস্কোপে চোখ রেখে দেখবার মতো। মনে হলো যেন এই জায়গায় আমি এসেছি আগে, বহু যুগ আগে। কোথায় জঙ্গল, কোথায় চা বাগান, আশেপাশে গ্রাম, ঘর, লোকজন। প্রৌঢ়রা বসে হুঁকো খাচ্ছে, বাচ্চারা ছুটে বেড়াচ্ছে, দাপাদাপি করছে, কত হই হুল্লোড়। এই হই হুল্লোড়ের মাঝেও যেন লোকজন কেমন বিষণ্ণ। দেখলাম হুট করেই কেমন শোরগোল লেগে গেল সারা গ্রাম জুড়ে। সবাই চিৎকার করছে, মরণ ভেঙে চিৎকার। কতক্ষণ এমন আচ্ছন্ন হয়ে রইলাম জানি না। ভোর কাটতে দেখলাম মেঘে চাঁদ ঢাকা পড়েছে। ঠান্ডা হাওয়া আমার কোষ উপকোষে শীতল বাতাস দিয়ে যাচ্ছে। ঝড় উঠবে, কি করব ভাবছি, হঠাৎ একটা গোঙানি শুনতে পেলাম। ঠিক গোঙানি নয়, যেন একটা চিৎকার। কিন্তু সেই চিৎকার গলা থেকে বেরোনোর আগেই হারিয়ে যাচ্ছে গলার মধ্যেই। আওয়াজের উৎস লক্ষ্য করে সামনের দিকে চোখ রাখলাম। রাখতেই আমার শরীর হিম হয়ে গেল। একটা নারী দেহ, কোনটা ঘোর কোনটা চেতনা পার্থক্য বুঝতে পারলাম না। আমি বধির হয়ে দাঁড়িয়ে রইলাম। সেই নারী দেহ আস্তে আস্তে এগিয়ে গেল হাঁড়ি কাঠটার দিকে, কিন্তু পায়ে হেঁটে নয়, বুকে ভর দিয়ে, হিলে হিলে সাপদের মতো। চমকে হুঁশ ফিরল। আমি দাঁড়িয়ে আছি অভিদূতের বাড়ির সামনে। এ কি হচ্ছে? এতক্ষণ কি দেখলাম আমি? অবাক হলাম, আরো অবাক হলাম এই ভেবে আমি এখানে কি করে এলাম, বা বলা ভালো আমি কি আদেও ওখানে পৌঁছাতে পেরেছিলাম। দেখলাম অভিদূত আলো নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। আমি তাকে বললাম, আপনি এখন কোথায় চলেছেন? মানে? আমি বললাম আপনাকে, দাঁড়ান,
আমি আলু নিয়ে আসছি, আপনি তো বললেন। আচ্ছা, নিয়ে আসুন। আমি যার পর নাই বিস্তৃত হলাম, মুখে প্রকাশ না করে বললাম, হ্যাঁ, খেয়াল ছিল না, তবে তার আর দরকার হবে না। চলুন, ঘরে চলুন, আপনার সাথে কিছু কথা আছে। ঘরে এসে আমি অভিদূতকে বললাম, একটা সত্যি কথা আমায় বলুন তো, আপনার পরিবারের সম্পূর্ণ ইতিহাস আপনি জানেন? যতদূর বাবার মুখে শুনেছি পুরোটাই আপনাকে বললাম। এর থেকে বেশি আশা করি আর কিছু নেই, আর থাকলেও না তা আমার জানা নেই। কিন্তু কিন্তু কি ঠাকুর মশাই, আপনি কিছু কি সন্দেহ করছেন? সন্দেহ নয়, আমার দৃঢ় বিশ্বাস। আপনার ঠাকুমার মৃত্যুর পর থেকেই এই পরিবারে যেন একটা অশুভ ছায়া নেমে এসেছে। বিশেষত যখন কেউ সন্তান সম্ভবা হন, তখনই কিছু অদ্ভুত ঘটনা ঘটে। এটা সাধারণ দুর্ভাগ্য নয়, কিছু একটা রয়েছে যা এই বংশকে ছাড়তে চাইছে না। আপনার পরিবারের উপর একটা অভিশাপ নেমে এসেছে। তবে কিসের অভিশাপ, কি ব্যাপার, আমি এখন বলবো না, আর আপনি আমায় জিজ্ঞেসও করবেন না। হতাশ কণ্ঠে অভিদূত বলল, হ্যাঁ, আচ্ছা, তাই হবে। কিন্তু এখন অনেক রাত হয়েছে ঠাকুর মশাই, আপনি আসুন, নিচের অতিথিশালা আমি পরিষ্কার করেই রেখেছি, একটু বিশ্রাম নিয়ে নিন, বাকি বৃত্তান্ত কাল শুনবো আপনার থেকে। ঘরে এসে শুয়ে পড়লাম, তবে ঠিকঠাক ঘুম হলো না। আধো ঘুমের মধ্যেই দেখলাম একটা দেহ, নারী নাকি পুরুষ বোঝা গেল না। কেউ বা কারা সেই দেহটা টেনে নিয়ে চলেছে। তাদের মধ্যে একজনকে মনে হলো কোথায় যেন দেখেছি, বুঝতে পারলাম না। অস্বস্তির মধ্যে রাতটা কাটলো। আমার খুব ভোরে ওঠা অভ্যেস, সেটা অভিদূতও আশা করি টের পেয়েছেন, কারণ যখন বেলা হয়ে যেতেও আমি উঠলাম না, উনি আমার ঘরে এলেন। ওকে দেখে আমি উঠে বসলাম। তিনি হাঁ হাঁ করে উঠলেন। ঠাকুর মশাই, আপনার ঘুম হয়নি বুঝতেই পারছি, আপনি আরো একটু বিশ্রাম নিন, আমি বরং আপনার খাবারটা ঘরেই পাঠিয়ে দিচ্ছি। বলে তিনি বিদায় নিলেন। তবে আমি আর বসে থাকতে পারলাম না, বেরিয়ে পড়লাম ঘর থেকে। বেরিয়ে হাত মুখ ধুয়ে জল খাবার খেয়ে গাড়ু হাতে বাগানের দিকে চললাম। বেশ মনোরম পরিবেশ, আশেপাশে জনবসতি না থাকায় বেশ নিরিবিলি। আশেপাশে ঘুরতে ঘুরতে সেই থানের সামনে এসে উপস্থিত হলাম। কাল রাতের সেই দমবন্ধ পরিবেশ আর নেই, বেশ ফুরফুরে। আমি থানের আশপাশটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম, আর দেখতে গিয়েই একটা ছোট্ট ঝোপের পাশেই চোখে পড়ল একটা কঙ্কালের হাত। আমি দ্রুত ঘরে ফিরে এসে অভিদূতকে যা যা কাল রাতে এবং আজ সকালে দেখেছি সব খুলে বললাম, আর বললাম একটা কোদাল নিয়ে আসতে। অভিদূত বাড়ির পরিচারক নিবারণকে নিয়ে আমার পিছু পিছু সেই থানের কাছে এলেন। আমি হাত দিয়ে জায়গাটা দেখিয়ে দিলাম। নিবারণ তার কোদাল দিয়ে সন্তর্পণে সেই জায়গার মাটি কোপাতে লাগলো। কিছুটা কোপাতে প্রায় শতচ্ছিন্ন হয়ে যাওয়া একটা কাপড় বেরিয়ে এলো, এবং সেই কাপড়টা লেপ্টে আছে একটা না দুটো মানুষের কঙ্কালের সাথে। একটা বেশ লম্বা এবং অন্যটি ছোট, দেখেই বোঝা যায় কোনো বাচ্চার। অভিদূতের মুখ শুকনো, থমথমে,
তখনকার মতো তাদের দেহ সৎকারের ব্যবস্থা করা হলো। কিন্তু এখনো কিছু পরিষ্কার নয়। সৎকার করে তিনজনে যখন বাড়ি ফিরলাম তখন দুপুর গড়িয়ে বিকেল নেমেছে। আমি হাত মুখ ধুয়ে বৈঠকখানায় এসে বসলাম। দেখলাম ইতিমধ্যে অভিদূত এসে বসেছেন। এমন সময় সমর কাকা এক হাতে কেটলি এবং অন্য হাতে একটা মিষ্টির প্যাকেট নিয়ে টেবিলে সবে রাখতে যাবেন, হঠাৎ ধপ করে তার হাত থেকে কেটলিটা পড়ে গেল এবং তিনি মাটিতে লুটিয়ে ছটফট করতে লাগলেন। আরে হঠাৎ হলো কি সমর কাকা? আরে ও সমর কাকা, আরে হলো কি তোমার? আরে হঠাৎ হলো কি? ওঠো। সরে আসুন, সরে আসুন, আমায় দেখতে দিন বলে আমি এগিয়ে গেলাম। গিয়ে তার নাড়ি টিপে দেখলাম খুব ধীর কিন্তু নিশ্চল নয়। আমি আশ্বাস দিয়ে বললাম, ভয়ের কিছু নেই, বয়স হয়েছে তাই হয়তো একটু দুর্বল হয়ে পড়েছেন, কিছুক্ষণ বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবেন। আমরা দুজনে ধরাধরি করে তাকে বিছানায় শুইয়ে দিলাম। কি যে হচ্ছে এই বাড়িতে কিছুই ঠাউর করতে পারছি না। রাতে আর খেতে মন চাইল না, তাই নিজের ঘরে ফিরে এলাম। পরপর ঘটে যাওয়া ঘটনাগুলোকে এক মনে সাজাতে লাগলাম। ওই গ্রাম, মাঠ, সেই থান, আজ আবার এই কঙ্কাল, আর কাল স্বপ্নে দেখা ওই লোকটা, সেটারই বা মানে কি? হঠাৎ চমকে উঠলাম। লোকটা, হ্যাঁ ওই লোকটা, এবার মনে পড়েছে। কাল যে লোকটাকে খুব চেনা লেগেছিল সে আর কেউ নয়, ওই প্রৌঢ় সমর কাকা। আমি এক ঝটকায় উঠে বসলাম। পায়ের চটি জোড়া কোনো মতে গলিয়ে দরজা খুলতে যাব, হঠাৎ দেখলাম দরজা খুলে ঘরে প্রবেশ করলেন সমর কাকা। আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। তিনি কাঁদো কাঁদো গলায় বললেন, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমার বড় ভুল হয়ে গেছে। ঠাকুরমশাই, আমারে বাঁচান, আপনি আমায় দয়া করে বাঁচান। বলেই আমার পায়ে লুটিয়ে পড়লেন। আমি ইতস্তত করে বললাম, আরে আরে করছেন কি, উঠুন উঠুন, কি হয়েছে খুলে বলুন। হ্যাঁ হ্যাঁ, এ খুলেই বলছি, কিন্তু কোনো কিন্তু নয়, আপনি ভয় পাবেন না, আপনার কোনো ক্ষতি হতে আমি দেব না। আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য, তবু আমি আপনাকে সব খুলে বলবো। আপনি কর্তাবাবুর মুখে সবটাই শুনেছেন, কিন্তু যেগুলো কর্তাবাবু জানার কথা নয় সেগুলো আমি আপনাকে সব খুলে বলবো। ঘটনাটা ঘটেছিল চা বাগান প্রতিষ্ঠার আগে। তখন আমি সবে সবে এ বাড়িতে কাজে এসেছি। আমার বাড়ি ছিল ওই মুংলা গায়ে। এখন যে মুংলা গ্রাম আপনি দেখছেন তা তো শুনশান, জনশূন্য। তবে আগে ওরকম ছিল না, লোক ছিল, ঘর বাড়ি ছিল, একটা আস্ত গ্রাম ছিল। কিন্তু হঠাৎ একদিন ঘটলো সেই ঘটনা। সেদিন বড়লাট সাহেবের সাথে বড় কর্তার কথা হলো, এখানে নাকি নতুন চা বাগান হবে। আমি শুনে বেশ উৎসাহিত হলাম। নতুন চা বাগান হবে, লোকজন কাজ পাবে, হ্যাঁ আমাদের গ্রামের মুখ উজ্জ্বল হবে। কিন্তু এখানে জায়গা কোথায়? জায়গা যা রয়েছে তা তো এই গ্রাম। বড় কথা গ্রামের লোকেদের চা বাগানের কথা খুলে বললেন, কিন্তু তারা রাজি হলো না। তারা বিবাদ করলো, ঝামেলা হলো, হাতাহাতি হলো। অবশেষে বড় কর্তা হার মানলেন। গ্রামের কথা ভেবে চা বাগানের প্রস্তাব নাকচ করলেন। কিন্তু
কিন্তু বড় কর্তার বড় পুত্র ছিলেন রাশভারী লোক, তিনি এসবে কান দিলেন না। একদিন রাতে আমি এবং গায়ের একটি লোককে নিয়ে চললেন গায়ের দিকে, নাকি একটা হেস্ত নেস্ত করবেন। আমি কর্মচারী মানুষ, বাধ্য হয়ে তার সাথে চললাম। রাত তখন গভীর, গোটা গ্রাম ঘুমের চাদরে মুড়ে নিঝুম হয়ে আছে। গায়ের প্রধান সুব্বার বাড়ির সামনে এসে আমরা সবার উদ্দেশ্যে হাঁক পারলাম, কিন্তু সুব্বার সাড়া পাওয়া গেল না। কি আর করব, ভাবছি হয়তো কর্তা বাড়ি ফিরবেন, কিন্তু না, তিনি বললেন, সুব্বা নেই তো কি হয়েছে, ওর মেয়ে তো আছে। হ্যাঁ, ওকেই ধর। চুল টানলে যেমন মাথা আসে তেমন ওর মেয়েকে ধর, দেখবি ঠিক ওর বাপটাও আমাদের হাতে চলে আসবে। কি করে কাজ উসুল করতে হয় তাই অভয়নাথ ভালো করেই জানে। নে এখন চল। বলে সুব্বার ঘরে ঢুকলাম তিনজন। তারপর তার মেয়ের টেনে হিচড়ে বাইরে নিয়ে আসার চেষ্টা করতেই মেয়েটা চিৎকার করতে লাগলো, আপনারা কারা? একটু রাতের বেলা কি চান এখানে? বাবা তো নাই। চল আমাদের সাথে, চল। করছেন আপনারা? আপনারা কোথায় ধরে নিয়ে যাচ্ছেন আমাকে? বাঁচাও, বাঁচাও, বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! পাশে কেউ জেগে যায়, কর্তা একটা ইট তুলে তার মাথায় মারলেন। এক ঘা মারতেই মেয়েটা অজ্ঞান হয়ে গেল। এই দৃশ্য দেখে আমার সাথে যে গ্রামের লোকটা ছিল সে ভয় পেয়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু কর্তা বললেন, যদি তুই এখান থেকে চলে যাস তাহলে এই গ্রামের সাথে সাথে তোকে আর তোর পরিবারকেও পুড়িয়ে মারবো, আর সেই মারণ ভূমিতেই গড়ে তুলবো এই মোংলা পুতার চা বাগান। কথাটা বলেই কর্তা অট্ট হাসিতে ফেটে পড়লেন। যা, তোর ঘর থেকে কোদাল আর ওই রামদাটা নিয়ে আয়। আর হ্যাঁ, একে আজকে এদের ওই গায়ের ওই মন্দিরের সামনেই পুঁতবো। যা, নিয়ে এদের এত অহংকার। হ্যাঁ, যা যা নিয়ে আয়। আমারও কেমন জানি ভয় হতে লাগলো, কিন্তু পাশে আমার পরিবারের উপর আজ পরে আমি চুপ করে সব সইতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে লোকটা তার ঘর থেকে একটা কোদাল, একটা বড় বোঝালি আর একটা বস্তা নিয়ে এলো। কোদালটা আমারে দিয়ে দিল এবং বোঝালিটা সে নিজের কাছে রাখলো। তারপর বস্তায় মেয়েটার দেহটারে শুইয়ে টানতে টানতে এগিয়ে চললো মাসানের স্থানের দিকে। আস্তে আস্তে আমরা মাসানের ধানের পাশে জঙ্গলে এসে দাঁড়ালাম। এমন সময় কর্তা আমার উদ্দেশ্যে বললেন, কত দূর আর যাবি এই মোড়াটা নিয়ে? এখানে পুঁতে দে। কিন্তু এই সময় ঘটল এক বিপত্তি। সুব্বা কোথা থেকে যেন এসে হাজির হলো আমাদের সামনে। তার সন্দেহ হলো, সে গিয়ে বস্তাটা সরাতে দেখতে পেল তার মেয়ের দেহ আধমরা অবস্থায় পড়ে আছে। হঠাৎ কর্তা আমার হাত থেকে কোদালটা নিয়ে সুব্বার মাথায় সজোরে আঘাত করল। সুব্বার দেহটা তার মেয়ের পাশেই লুটিয়ে পড়ল। তখন এই দৃশ্য দেখে আমার তো হাত পা ঠান্ডা হয়ে গেছে। কর্তা হাসতে হাসতে বললেন, এদেরকেই ভয় পাচ্ছিলাম আমরা। এদের কি ক্ষমতা আছে? এরা তো একটা কীট পতঙ্গ। এদের পায়ের তলায় মারিয়ে চলে গেলেও কেউ দেখতে আসবে না। নে চল, আর দেরি করিস না। মেয়েটাকে পুঁতে কাজ নেই। আমি অবাক হয়ে বললাম, পুঁতবেননি তাহলে? কোদাল আনতে বললেন, এখন কি হবে? কর্তা বললেন, একে তোল না, কি হবে নিজে
আমরা ধরাধরি করে ওর শরীরটা তুলে ধরলাম। এবার দেহটা ওই হাঁড়ি কাঠটায় তোল। হ্যাঁ, ওই হাঁড়ি কাঠটার ভেতরে ঢোকা আর বোঝালিটা আমার হাতে দে। তারপর যে নারকীয় দৃশ্যের সাক্ষী হলাম, আমি তার প্রভাব এখনো কাটিয়ে উঠতে পারিনি। আমার মনে একটা দৃঢ় ছাপ রয়ে গেছে। এখনো চোখ বন্ধ করলে আমি পরিষ্কার দেখতে পাই সেই রাতের ঘটনা। তবে একটা ভুল হলো ওই গায়ের লোকটাকে বিশ্বাস করা। সে কোদাল আর বোঝালি আনার সময় আমাদের অভিসন্ধির কথা জানিয়ে দিয়েছিল। দেখলাম দূর থেকে মশাল হাতে কতগুলো মনুষ্য মূর্তি মাসানের ধানের দিকে এগিয়ে আসছে। আমরা তো কোনো মতে প্রাণ হাতে নিয়ে ফিরে এলাম। আর ফিরে এসে কর্তা তার বাবারে সবকিছু খুলে বললেন। বলতেই বড় কর্তা খুব রেগে গেলেন এবং স্থির করলেন তার বড় পুত্ররে ত্যায্য পুত্র করবেন তিনি। কিন্তু বাবার মন কি আর করার, তার ছেলের করা ভুলগুলো চাপা দেওয়ার জন্য লাঠিয়াল জোগাড় করে গোটা গ্রামকে রাতারাতি উজাড় করে দিলেন। কেউ কিছুই জানতে পারল না। শুধু কয়েক মাস পর গড়ে উঠল এই মংলা পোতা গায়ের চা বাগান, যার ইতিহাস এতই রক্তাক্ত। তবু এর টেরটি কর্তামশাই কাউকে কোনাক করে জানতে দেননি। একটানা কথাগুলি বলে ভদ্রলোক একটু থামলেন। আমি তার মুখের দিকে তাকালাম। এতদিন ধরে তার মনিবের পরিবারের কথা মাথায় রেখে এ কথা কাউকে কোনো দিন জানতে দেয়নি। লোকটাকে দেখলে পরিষ্কার বোঝা যায় লোকটার শরীর সম্পূর্ণ ভেঙে পড়েছে। লোকটি আর কোনো কথা বললেন না, ধীরে ধীরে উঠে দরজা খুলে বেরিয়ে গেলেন। এবার আমার কাছে সবকিছু জলের মতো পরিষ্কার হলো। সেই লোক, সেই গ্রাম, কঙ্কাল, সবকিছু। তারপরের ঘটনা খুবই সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ। আমি তারানাথের মুখের দিকে তাকালাম। দেখলাম তার চোখে অদ্ভুত এক দীপ্তি। কিশোরীও দেখলাম তারানাথের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই দৃষ্টিতে মিশে আছে উৎকণ্ঠা, আবেগ এবং উত্তেজনা। সেই উত্তেজনা কতখানি গভীর তা বোঝার ক্ষমতা আমার নেই। এর আগে কিশোরীকে এত উদ্বিগ্ন এবং উত্তেজিত হতে আমি কখনো দেখিনি। আমি বললাম, ঠাকুরমশাই, তার পর কি হলো? তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, দাঁড়াও, একটু গলা ভেজিয়ে নি। তোমাদের গল্পের শেষটা তারপর খুলে বলছি। তারানাথের তক্তপোষের পাশে একটা ছোট্ট টেবিল থেকে তারানাথ জলের মগটা তুলে নিল। তারপর ঢক ঢক করে খানিকটা জল তার গলায় ঢালল। এরপর গলা খাকারি দিয়ে আমাদের দিকে তাকাতে আমি পাসিংশোর প্যাকেট থেকে একটা পাসিংশো বের করে তার দিকে দিলাম। একটা মৃদু হাসি দিয়ে তারানাথ পাসিংশোটা ধরালো। হালকা একটা টান দিয়ে সে বলতে শুরু করলো, ওই ঘটনার পরদিন সকালে আমি ঘর থেকে বেরিয়ে সিদ্ধান্ত নিয়ে অভিদূতকে সব কথা খুলে বলবো। কিন্তু তার আগেই ঘটলো এক ঘটনা। আমি ঘর থেকে বেরোতেই একটা শোরগোল শোনা গেল। ব্যাপারটা কি তলিয়ে দেখবার জন্য আমি নিচে নেমে এলাম। নিচে নেমে দেখি সিঁড়ির একধারে শেষ প্রান্তে ছোট মতো একটা জটলা বেঁধেছে। আমাকে দেখে শোরগোল খানিক স্তিমিত হলো। আমি এগিয়ে যেতে তারা আমার পথ ছেড়ে দিল এবং
আমি দেখলাম একটা বছর 60-এর মৃতদেহ হাত পা ছড়িয়ে পড়ে আছে। তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে মাথা ফেটে গেছে। নিয়তি আজ তাকে তার জীবনের শেষ পর্যায়ে এসে শেষমেশ পরাজিত করল। আরো কিছুদিন রইলাম সেখানে, হয়তো তাদের মৃতদেহ সৎকারের জন্যই। কিছুদিন পর অভিদূতের স্ত্রীও সেরে উঠলেন। তারানাথের কথার মাঝে কিশোরী বলে উঠল, সেই পৌর ব্যক্তি না হয় মারা গেলেন, কিন্তু আরেকজন মানে অভিদূত, হ্যাঁ অভিদূতের পিতামহের দাদা, তার কি হলো? সে তো বাড়ি ছেড়ে চলে গেছিল, তারপর আর তো কোনো খবর পাওয়া যায়নি। তারানাথ দেখলাম মৃদু হেসে বললে, সেইখানেই তো আসল ঘটনা হে। কিছুদিন পর তার পিতামহের দাদার স্ত্রী মানে বড় ঠাকুমা ফিরে এসেছিলেন বাড়িতে। তার সাথে একটা দুঃসংবাদও নিয়ে এসেছিলেন। তিনি যখন তার দাদার বাড়ি থেকে ফিরছিলেন, ফেরবার পথে একটা শ্মশান পড়ে। তিনি যখন সেই শ্মশানের খুব কাছে, তখন লক্ষ্য করলেন কে একজন বসে আছে। লোকটাকে দেখে তিনি চমকে উঠলেন। বুকের ভেতর এক অদ্ভুত অনুভূতি হতে লাগলো। এগিয়ে গিয়ে দেখলেন সে আর কেউ নয়, তার বীর প্রতাপশালী স্বামী। ডুকরে কেঁদে উঠলেন তিনি। তার কাছে যেতে তিনি হাঁপাতে হাঁপাতে বলতে লাগলেন, সরলা, তুমি তুমি আমার জন্য কাঁদছো? কেঁদো না, কেঁদো না। আমার জন্য কেউ চোখের জল ফেলুক সে যোগ্যতা আমার নেই। এই জীবনের শেষ সময় দাঁড়িয়ে ওগো, তুমি এমন কথা বলো না, বলো না। তুমি আমার সাথে ফিরে চলো। তুমি কোথায় ছিলে এতদিন? কোথায়? আমার জীবনে অনেক ভুল ছিল। উন্নতি প্রতিপত্তির পেছনে ছুটতে গিয়ে মাটিতে মিশে গেছি একেবারে। সেই মাটি আমায় টেনে নিয়েছে অনেক গভীরে। সেই মাটি আমায় না দিয়েছে বাঁচতে, না দিয়েছে মরতে। পাগলের মতো শহর থেকে গ্রাম, গ্রাম থেকে শহর ছুটে বেরিয়েছি। সেই পাপের তীব্র বিষের জ্বালা আমার গোটা শরীরে ছড়িয়ে গেছে যেন। কিন্তু এখন আমার মনে হয়েছে এই শেষ সময় বুকে একটা বাসনা কেবল জেগেছিল। সেই পুরনো ভিটেতে যেখানে আমার সমস্ত পাপ কাজ মাটি চাপা পড়ে আছে, সেখানে সেখানে একটি বার গিয়ে পাপের প্রায়শ্চিত্ত করতে। কিন্তু কিন্তু আমার আয়ু হয়তো এইটুকুই। মৃত্যু আমায় শান্তি দেবে না সরলা। এবার আমায় বিদায় দাও সরলা। আমি আমি আর এই বিষাদময় জীবন চাই না। আমি চাই না আমায় মাটিতে। কথা আর শেষ হলো না। তার আগেই শ্মশানের বট গাছের নিচে তার অস্থির দেহটা একেবারে শান্ত হয়ে গেল চিরতরে। সেই মুহূর্তে লোক দেখে এক মহিলা গাছতলায় বসে কাঁদছে এবং তারাই এগিয়ে গিয়ে ওকে বাড়ি পৌঁছে দেন এবং
অভিদূত এবং আরও কিছু লোক এনে তার পিতামহের দাদার দেহ সৎকারের ব্যবস্থা করেন। বাইরে তখনও হাওয়ার দমক কমেনি। আমি তারানাথের দিকে তাকালাম। তারানাথ এক মনে বাইরের দিকে চেয়ে আছেন। তারপর হানমনি বললে, ওদের যে বিনাশ ঘটবে তা হয়তো ওই দিন রাতেই নির্ধারিত হয়ে গিয়েছিল। নিয়তি মানুষকে তার অমানসিকতার পরিচয় অমানসিকভাবেই ফিরিয়ে দেয়। আচ্ছা, তোমরা তাহলে এবার বেরিয়ে পড়ো, বৃষ্টি খানিক ধরে এসেছে। আমি অবাক হলাম। এখনো তো ঝড়ের দাপট। কথাটা মুখেই আটকে গেল। না, আর হাওয়া বইছে না। কোনো এক জাদু বলে ঝড়, হাওয়া, বৃষ্টি সব কিছু মিলিয়ে গেছে। ঠাকুরমশাই, এবার তাহলে আমরা আসি বলে তারানাথের গলি পেরিয়ে যখন মোড়ের মাথায় এলাম, তখন আর গল্পের শেষটা অতটা প্রভাবদায়ী মনে হলো না। কেবল একটা কথাই মনে এলো, আজ রাতে গরম গরম লুচি আর বেগুন ভাজা দিয়ে পেট পুজোটা মন্দ হবে না। এতক্ষণ আপনারা শুনছেন তারানাথ তান্ত্রিক ও মুংলা পাহাড়ের মাসান। কিন্তু আপনাদের মধ্যে এখনো অনেকেই আমাদের চ্যানেল ক্রনিটেলকে সাবস্ক্রাইব করেননি। তাড়াতাড়ি আর দেরি না করে চটপট সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে। আর চলুন শুনে নেওয়া যাক গল্পের পরবর্তী অংশ। এতক্ষণ আপনারা শুনছিলেন রূপম হালদারের কলমে ক্রনিটেল অরিজিনালস প্রেজেন্টস তারানাথ তান্ত্রিক ও মুংলা পাহাড়ের মাসান। চরিত্রায়নে কথক ও অভয়নাথ শুভায়ু, বিভূতি রুদ্রাক্ষ, কিশোরী সোমেশ, তারানাথ তান্ত্রিক রূপম, অভিদূত আবির, সমর কাকা সুরঞ্জন, সুব্বা অরিঘ্ন, চাওয়ালা ও কাজের লোক অর্ক, গ্রামের জনৈক লোক অরিজিৎ, বড় ঠাকুমা দেবিকা, পিতামহী প্রমা। অন্যান্য চরিত্রে ও সমবেত কণ্ঠে আমি অনুমিতা, শান্তনা, অন্বেষা, আবির ও শুভায়ু। সাউন্ড ডিজাইনিংয়ে সোমেশ, পোস্টার ডিজাইনিংয়ে সূর্য, সমগ্র পরিচালনায় শুভায়ু। এইরকম আরও গল্পের ভাণ্ডার নিয়ে হাজির থাকবে আপনাদের ক্রনিটেল। আর গল্পের ডানায় চেপে উঠতে চাইলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ক্রনিটেল।